এসেছি আমি, উত্তেজনায় বুক প্রায় ধুকপুক করছে। লিফটের সাতলে উঠতেই দরজাটা খুলে গেল। এবার করিডোরের শেষ ফ্ল্যাটের দরজা নক করতেই সেটা খুললেন শিউলি ভাবি। এক গালে হাসলেন আমাদের দেখে। আমি মিহি হেসে বললাম, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভেতরে এসো তোমরা। তারপর তিনজন আমরা প্রবেশ করলাম ভেতরে। সাদা রঙের ওয়াল পেইন্ট, সেখানে সোনালি কারুকাজের বাহার। মিষ্টি রঙের পর্দার উপর আলো পড়াতে মোহনীয় লাগছে পুরো ঘরটি। যেদিকে তাকানো যায় সেখানেই শৌখিনত্বের ছাপ। ড্রয়িং রুমের এক পাশে ওয়াল জুড়ে অনেকগুলো ফ্যামিলি ফটো আছে। আনভিরের ছোটবেলার অনেকগুলো ছবিও আছে সেখানে। আজরান ভাইয়া আমাদের দেখে কুশলাতি করলেন, বললেন বাবা বাইরে গিয়েছে, আসবেন সন্ধ্যার সময়। মাকেও সালাম দিলাম আমি। উনি মিষ্টি হেসে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন, বললেন, জানতাম যে তুমি আনভিরকে আনতে পারবে এখানে, না হলে আমার ছেলেটা যেই পাগল, সে যে রাগ করে বাড়ি ছাড়লো, আর খোঁজ খবর নিল না, আর খোঁজ খবর নিতে আসলো না। খুব একটা বাবার সাথে মনোমালিন্য হলে মা ভাই ভাবিকেও ভুলে যেতে হয়। আমি চুপ করে থাকি এতে, আর চোখে তাকালাম আনভিরের দিকে। ওনার চোখে মুখে কোনো ভাবান্তর নেই, তবে মায়ের জন্য একটু মমতা কাজ করছে। আনভির এবার বললেন, তো গল্প করো তোমরা, আমি বাইরে যাচ্ছি। কোথায়? ইন্ডাস্ট্রি থেকে ডেকেছিল সকালে, এর জন্যই তোমার বাবা মনে হয় গিয়েছে ওখানে। আমায়ও যেতে হবে, তাই সন্ধ্যায় অনুষ্ঠান হবে না, তখনই আসবো আমি। নাহিদ, তুইও আয় আমার সাথে। বলে চলে গেলেন আনভির। ওনাদের কথা শুনে অবগত হলাম যে বাবা মায়ের অনুষ্ঠানটা পরিবারের মধ্যেই ছোটভাবে করার প্ল্যান করা হয়েছে। আমি বিভ্রান্তিতে পড়ে গেলাম। যতটুকু আমি জানি, আমি এর মধ্যে থাকলে সবাই অন্য দৃষ্টিতে দেখবে ব্যাপারটা। কেননা আনভির আর আমার বিয়ের ব্যাপারটা এখনো লোকচক্ষুর অগোচরে। মা হয়তো বুঝলেন আমার ব্যাপারটা, তাই বললেন, বেশি কেউ আসবে না রে মা, শুধু আমার ননাস আর ভাসুরের ছেলে মেয়েরা, আর শিউলির বাবার বাড়ি থেকে আসবে কিছু জন। ওরা আমাদের আপনজনই, জানলে কিছু হবে না। আমি হাফ ছেড়ে বাঁচলাম। এভাবেই অনেকক্ষণ শিউলি ভাবি আর মায়ের সাথে আড্ডা দিলাম আমি। তারপর রান্না বান্নায়ও হেল্প করলাম টুকটাক। দুপুর গড়িয়ে বিকেল হতেই কলিং বেলের অনবরত আওয়াজে কিছুটা অবাক হই আমি। কেননা দরজার অপর প্রান্তের মানুষ বা মানুষজন অনবরতই বাজিয়ে চলছে কলিং বেল। আমি শিউলি ভাবির দিকে তাকাতে উনি বললেন, একটু দরজাটা খুলে দাও তো আহি। তাই আমি গিয়ে দরজাটা খুললাম। দরজার অপর পাশে দুজন ছেলে আর একজন মেয়েকে দেখে শূন্য মস্তিষ্কে হয়ে তাকিয়ে রইলাম আমি। এরাও আমায় দেখে অবাক হয়েছে বেশ। এর মধ্যে মেয়েটা সন্দেহান কণ্ঠে বলল, ভেতরে ঢুকতে দিবেন না? ধ্যান কাটলো আমার। বিনয়ী সুরে বললাম। ভেতরে ঢুকলেন সবাই। শিউলি ভাবি আর মাকে দেখে কুশলাদি জানালেন। তারপর সোফায় আয়েশ করে বসলেন তিনজন। আমি শিউলি ভাবির পাশেই দাঁড়িয়ে আছি। মেয়েটা এবার ভাবিকে জিজ্ঞেস করলো, কি মনে হয় তোমাদের? ভাবির চোখে মুখে রম্যতার ছাপ। ওরা ভাবলো কিছুক্ষণ, তারপর একজন বলল, তোমার বোন তো দেখতে এমন না, আর আজরান ভাইয়েরও শখ নাই দ্বিতীয় বিয়ে করার। তানভীর ভাই তো বাদী, আর বিসমিল্লাহ আর ইন্নানিল্লাহ জীবনে মেয়ে নামক কলঙ্কর নাই। নাহিদের গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নাই। আমার ওয়াইফ। একজোড়া ভরাট গম্ভীর কণ্ঠ শুনে দরজার দিকে তাকালো ওরা তিনজন। মানুষটাকে দেখে আর তার কথাগুলো সম্পর্কে অবগত হতেই যেন অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে ওরা। কেননা মানুষটা আর কেউ না, আনভির। চোখে মুখে নির্বিকারত্বের ভাব। ওরা সবাই এবার অবাক চোখে তাকিয়ে রইল আমার দিকে, যেন কোনো ক্রমে বিশ্বাস করতে পারছে না আনভিরের কথা। সোফায় নতজানু হয়ে বসে আছি আমি। সামনেই বসে আনভির আর আজরান ভাইয়ের তথাকথিত কাজিনগুলো। নাম মামুন, রিফাত আর রিমি। মামুন রিফাত আনভিরের চাচাতো ভাই হলেও রিমি হলো ফুফাতো বোন, আর আমাদের নাহিদ ব্রাদারের আপন বোন। বিষয়টা এতদিন না জানলেও আজ জেনে নিলাম আমি। আমি রীতিমতো জবুথবু হয়ে বসে আছি আনভিরের পাশে। এর কারণ ওনারা তিনজন যেভাবে তাকিয়ে আছে আমার দিকে, যে আমি জবাবদিহিতার জন্যই বসে আছি এখানে। কিন্তু আনভিরের সেদিকে কোনো খেয়ালই নেই। আমি দৃষ্টিপাত করলাম ওনার দিকে। এমন ডোন্ট কেয়ার টাইপ ভাব নিয়ে ইচ্ছে করছে থাপড়ায় গাল লাল করে ফেলি টমেটোর মতো। এতক্ষণের নীরবতা কাটিয়ে তুলল রিফাত। আনভিরকে বলল, বিয়ে কবে করলি তুই? বেশি দিন হয়নি, এখনো রিসেন্টলি ম্যারিড কাপলের ট্যাগ ঝুলানো যাবে।
স্বল্প ভাষা ব্যক্ত করলেন আনভীর। এতক্ষণ রিমি দাঁতে দাঁত চেপে বসে থাকলেও আর যেন চুপ থাকতে পারলেন না, ব্যগ্র কণ্ঠে প্রকাশ করলো। আপনার ট্যাগে গুল্লি মারি, এত বড় একটা কাজ সারছেন আমাদের ছাড়া, বুকটা কাঁপিনি? আমরা কি মরে গিয়েছিলাম? আর এই যে নাহিদ, তোর গালে কৈশাক চর মারতে মন চাইতেছে আমার। শালা, তুই আমার ভাই নাকি আনবীর ভাইয়ের চামচা? তুই তো অ্যাটলিস্ট বলতে পারতি। ভয়ঙ্কর রেগে গেছে রিমি। নাহিদ আহত সুরে বলল, সবাই খালি আমারই দমকে কেন বুঝি না। এতদিন এই দুই জামাই বউয়ের জ্বালায় আদমরা হয়েছিলাম, এখন আবার তুই কাটা খায় নুনের ছোটে দিতে আসছস। বলছে যে আমি কি ভাবির বিয়ে করছি? হ্যাঁ, যে করছে তারা জিজ্ঞেস কর, আমার থ্রেট দেছ এটা। রিমি কিছু বলতে গেলে আনভীরের এক ইশারায় থেমে গেল। যাই হোক না কেন, ওরা মোটামুটি সবাই আনভীরকে ভয় পায়, প্রচন্ড রকম ভয় পায়। এতটা ভয় হয়তো আজরান ভাই কেউ পায় না। মামুন এবার বসতে বলল রিমিকে, অতঃপর গলা খাকারি দিল আনভীর। গম্ভীর কণ্ঠে বলা শুরু করলো, বিয়েটা আনএক্সপেক্টেডলি হয়েছে আমাদের। আমি এত দ্রুত এই সিদ্ধান্তে আসতে চাইনি, তবে যাই হোক, হয়ে গেছে। আর আমার প্রফেশনাল কিছু কারণের জন্যই মূলত এখন চাচ্ছিলাম না বিষয়টা বাইরে প্রকাশ করতে। ইউ অল নো দ্যাট যে এতে মিডিয়ার একটা চাপ পড়বে আমার ওপর, যার জন্য সাময়িকভাবে এখনো প্রস্তুত নই আমি। আর সেই সুবাদে তোদেরও জানানো হয়নি ব্যাপারটা। এখন জিনিসটিস না, খুশি তো? আর চিল্লাফালা করবি না। এতক্ষণ চুপ ছিলাম দেখে মনে করবি না যে আমি এখনো চুপ থাকবো। আনভীরের কথার পরিপ্রেক্ষিতে কেউ কিছু বলার সাহস পেল না। মামুন এবার বলল, বিয়ে করছিস ভালো কথা, তো রকেস্টার এয়ারকে বিয়ে করছে আর একদিন না একদিন মিডিয়া বা তোর ফ্যান্ডম জানবে না, তা কি হয়? জানবে তো, অফকোর্স জানবে। সুযোগ বুঝে আমি জানিয়ে দেবো একদিন, তবে এটা রাইট না। রিমি বাচ্চাদের মতো আহ্লাদি সুরে ব্যক্ত করলো, জানেন ভাই, আমার অনেক ইচ্ছে ছিল আপনার বিয়েতে ধুমসে নাচবো, গাইবো, এনজয় করবো। আফটার অল আমার একজন কাজিন ব্রাদার এত পপুলার আইডল, তার বিয়েতে এনজয় করবো না তো কি করব? সেই ইচ্ছে হয় পূরণ হবে না আর। আনভীর তীর্যক চোখে তাকালেন আমার দিকে, তারপর রিমির উদ্দেশ্যে বললেন, সুখবর আছে তোর জন্য। বিয়ে যেহেতু হুট করেই করেছে, একটা অনুষ্ঠান তো হবেই, সবই হবে, তুই যেমন চাস। চোখ জোড়া চিকচিক করে উঠল রিমির। বলল, সত্যি? আর হ্যাঁ রিমি, এখন কথা বাড়াতে হবে না আর। আহি, আমার ঘুম পাচ্ছে, একটা ঘুম দেবো রুমে গিয়ে। এর মধ্যে এই বিচ্ছুটা যেন ধারে কাছে দিয়ে না থাকে, নজরে রাখবে কিন্তু। বলেই রুমের দিকে পা বাড়ালেন আনভীর। রিমি পেছন থেকে বিদ্রুপ কণ্ঠে প্রকাশ করলো, আহ, এখন আদরের বউ পেয়ে আমি তো বিচ্ছু হবই। অস্বস্তি নিয়ে বসে থাকলাম আমি। শিউলি ভাবি আর বাকিরা আমার অবস্থা দেখে মিটমিট করে হাসছেন। আনভীরের কথাগুলো রীতিমতো ভাবিয়ে তুলেছে আমায়। কেননা আমি ভাবতেই পারিনি যে উনি সত্যিই আমাদের বিয়ে উপলক্ষে কোনো অনুষ্ঠান করতে চান। মানুষটা অদ্ভুত, মুখে বলেন এক কথা কিন্তু প্রকাশ করেন অন্য কথা। বেশি কিছু ভাবলাম না আমি। শিউলি ভাবির বাবা বাড়ির থেকে কিছু লোকজন আসবে, তাই রান্নাঘরে চলে গেলাম ওনার হেল্প করার জন্য। আজকের দিনটা সুন্দরভাবেই কেটেছে সবার সাথে। মনে হচ্ছিল যে নিজের একটা নতুন পরিবারের সাথে সময় কাটাচ্ছি। এর মধ্যে একটা নতুন দৃশ্যপটে দেখতে পারলাম আনভীরকে, যে মানুষটা নিতান্তই প্রাণোচ্ছল ধরনের একজন। মুখে কপট গম্ভীরতা থাকলেও ঠোঁটে যেন হাসির বিস্তৃত রেশ দেখা যায়। সবার সাথে লুডো খেলা, গিটারের গানের সুর ওঠানো, ছবি তোলা সহ আরো কত কি। আমি ভাবিনি কখনো যে এই মানুষটা পরিবারের সাথে এতটা আনন্দ পরিপূর্ণ। মায়ের মুখে আমি তৃপ্তির হাসি দেখতে পারলাম আজ, যেন ওনাকে এতটা হাসি ঠাট্টায় মশগুল দেখে তারও ভালো লাগছে। রাতে নাহিদ ভাইয়া, মামুন ভাইয়া আর রিফাত ভাইয়া লং ড্রাইভের জন্য গাড়ি নিয়ে চলে গেল এখান থেকে। রিমি আপু গেস্ট রুমে ঘুমাবে। শিউলিভাবে বাড়ির লোকজন চলে গিয়েছে প্রায় ঘন্টাখানেক হলো। সবাই সূচনায় আমার আর রণবীরের সম্পর্ক দেখে অবাক হয়েছিল বেশ, পরন্তু বলল বিয়ের আয়োজন ঘটা করে করতেই হবে। আনভীর কিছু না বলে শুধু আমার দিকে তাকিয়ে একটা অপ্রকাশিত হাসি দিয়েছিল। আমি এখন চুপচাপ বসে আছি ড্রয়িং রুমের বড় বারান্দায়। এত উঁচু বারান্দা দেখে রাতের প্রহরে অনন্য লাগছে সমগ্র নগরের দৃশ্যপট। ঘরে ঘরে কৃত্রিম আলো, শীতের রাতের শীতল বায়ুপ্রবাহ মোহনীয় করে তুলেছে আশপাশ। ভালো লাগছে সবকিছু, কেননা এমন একটা পরিবারই তো চাইতাম আমি সবসময়, যেখানে সবাই কদর করবে আমায় ভালোবাসবে, নিজের মেয়ের মতো আগলে রাখবে। কারণ ছোটবেলা থেকে এইসব কিছুর অভাব যেন আমার জীবন বিভীষিকাময় করে তুলেছিল।
প্রথমে মায়ের মৃত্যু, তারপর চাচা চাচির কাছে বড় হওয়ার সেই বিষাদময় ঘটনা, অপূর্ব ভাইয়ের মেন্টালি টর্চার, এসব কিছু যেন জাহান্নামের থেকে কম কিছু ছিল না আমার কাছে। আর বাবা তো বাবাই, আমার সত্যিই বিশ্বাস করতে কষ্ট হয় যে উনি আমার আপন বাবা কিনা। তাহলে একজন বাবা কিভাবে পারে মেয়েকে অন্যের কাছে এভাবে ফেলে রাখতে? আমি রাতে ডুকরে কেঁদে উঠতাম বাবার জন্য, কিন্তু সে আসতো না। কোথায় ছিল তাও আমি জানি না। নামেই জানতাম যে আমার এক বোন আছে রাহি নামের। মায়ের মৃত্যুর পর সেও পাষাণের মতো চলে গেল বাবার সাথে। তবে সে ফিরে এসেছিল যখন অপূর্ব ভাইয়া আমায় বিয়ে করার জন্য উতলা হয়ে গিয়েছিল। পরন্তু রাহি আপু এসে থামায় অপূর্ব ভাইয়াকে, বলে আপাতত শুধু এঙ্গেজমেন্টটা সারিয়ে রাখতে। তারপর থেকে রাহি আপুর সাথে আমার থাকা শুরু হলো। অপূর্ব ভাইয়া কোনো কারণে আমায় আঘাত করতে আসলে বা রাগ দেখালে বা খারাপ ব্যবহার করলেই রাহি আপু বাধা দিত। সেই সুবাদে বিশ্বাস করেছিলাম আমি রাহি আপুকে। অন্ধভক্তি জেগে উঠেছিল। মানতে পারিনি আনভিরের কথায় যে রাহি আপু আমায় শুধু প্রপার্টির জন্য ব্যবহার করেছিল। তবে শেষে যখন রাহি আপু আনভিরকে ব্ল্যাকমেইল করা শুরু করে, আমি আরও এক দফা বিশ্বাস হারলাম আপনজন থেকে। আমি জানি না আনভিরের অতীত কি, কেনই বা রাহি আপু পিছিয়ে লেগে আছে ওনার। তবে বিশ্বাস যে আর কারো উপর করতে পারবো না সেটা সম্পর্কে স্পষ্টভাবে অবগত হয়েছি। মা ঘুমাওনি মা? আমি পেছনে তাকালাম, মা দাঁড়িয়ে আছে দরজার সামনে, চোখে ক্লান্তির রেশ। ওনার শরীরের অবস্থা খুব একটা ভালো না, তবুও এত হাঁটাহাঁটি করছেন দেখে খারাপ লাগলো একটু। সামনের চেয়ার দেখিয়ে বললাম, না ঘুমাইনি, আসলে ঘুম পাচ্ছিল না, আপনি বসুন। তাই করলেন উনি। আমি বিনয়ের সহিত বললাম, ওষুধ খেয়েছেন? হ্যাঁ, সবসময় তো আজরানি মনে করিয়ে দিত, আজ প্রথম আনভির বলেছে আমায়। আমি চুপ করে বসে থাকলাম। এবার মা আবারও বললেন, ছেলেটাকে এতদিন পর আগের মতো দেখে কি যে ভালো লাগছিল আমার, বলে বোঝাতে পারবো না। আমার ভ্রু আপনা আপনি কুঁচকে এলো। এতদিন পর আগের মতো বলতে এটা সত্য যে আমি এতটা প্রাণবন্ত এই প্রথম ওনাকে দেখলাম। কিন্তু মাত্র কি বলেন মা? আমি আমতা আমতা করে ব্যক্ত করলাম, মানে উনি কি পূর্বে এমন ছিলেন না? দুর্বল হাসলেন মা, বললেন, লন্ডনে যাওয়ার আগ পর্যন্ত ঠিকঠাকই ছিল সব, কিন্তু ওর বাবার সবচেয়ে বড় ভুল ছিল ইচ্ছের বিরুদ্ধে দেশের বাইরে পড়াশোনাটা করানো। আমি জানি যে তুমি জানো আনভিরের একটা মেন্টাল ডিসঅর্ডার আছে। দূর থেকে খুবই সামান্য দেখতে, এটা ধরা যায় না, বোঝা যায় না। যদি রিপোর্ট আর ওর সাইকোলজিক্যাল বিষয়গুলো ভালো মতো পর্যবেক্ষণ করা হয়। ওর এই সমস্যা কিন্তু একদিনে হয়নি, যার জন্য বুঝতেও পারিনি আমরা। প্রেশারে পড়ে গিয়েছিল আনভির, হুট করে একা নিঃসঙ্গ হয়ে গিয়েছিল, বিশ্বাস হারিয়ে ফেলছিল পরিবারের প্রতি। বাবা নামক মানুষটাকে ত্যায্য বস্তুর মতো মনে করত। সেই থেকে গভীর হয়ে গেল। গান মিউজিক নিয়েই একাকে মেতে থাকতো, হাসি ঠাট্টা কম, কথাবার্তা কম, বলতে গেলে একেবারেই একা। আসলে সেলিব্রিটিদের পর্দার সামনে সুখী থাকার অভিনয় করতে হয় রে মা, দেখাতে হয় লাখ লাখ ভক্তদের নিয়েই ওরা খুশি। কিন্তু দিন শেষে ওরাও তো মানুষ, ওদেরও তো ইচ্ছে হয় এমন একজনের সান্নিধ্য পেতে, যাকে ভালোবাসতে পারবে, বিশ্বাস করতে পারবে। কজনই বা পারে এমন? ক্যামেরার পর্দায় শুধু তাই দেখানো হয় যা দেখাতে চায়, কিন্তু অন্তরটা শূন্য হয়ে যায়, পুরো শূন্য। আমি মৌনতা কাটালাম, কেননা মায়ের প্রতিটা কথাই সত্য আর যুক্তিযুক্ত। তাই আনভির সেই রাতে জ্বরের ঘুরে বারবার প্রলাপ করছিলেন ছেড়ে না যেতে। এতেই শেষ হয়নি, আমায় নিয়ে অহেতুক সন্দেহ বা ধ্রুব স্যার বা নাহিদ ভাইয়ের ব্যাপার নিয়েও এতটা পজিটিভ হওয়ার কারণই শুধু এটা। নিঃসন্দেহে আনভির ভালোবাসেন আমায়, অতিরিক্ত রকমের ভালোবাসেন, যার প্রকাশভঙ্গি কিছুটা অন্য মাত্রার। আমি তাকালাম মায়ের দিকে, উনি নিঃশব্দে বসে আছেন। আমি আমতা আমতা করে জিজ্ঞেস করলাম, ওনার ট্রিটমেন্ট করাচ্ছেন না কেন তাহলে? আমি তো দেখেছি যে উনি কতটা যন্ত্রণায় থাকেন মাথা ব্যথা নিয়ে। তাহলে চেয়েছি, অনেকবার চেয়েছি, কিন্তু ছেলেটা কি একটা কথাও শোনে? ট্রিটমেন্টের নাম শুনলেও ঘর কাঁপিয়ে ফেলতো, বলতো এসবের দরকার নেই। এত বছর ওকে একা বিদেশে ফেলে এখন নাকি আদি খেতে দেখাতে আসছে সবাই। আমি ছোট্ট শ্বাস ফেললাম মায়ের কথায়, স্থির করলাম এর একটা বিহিত তো করতেই হবে। ঘড়ির কাঁটায় 11:30 বাজে প্রায়, তাই শুভরাত্রি জানালাম মাকে। পা বাড়লাম রুমের দিকে। দরজা খুলে রুমে যেতেই দেখলাম আনভির সোফায় বসে আছেন। আমায় দেখে বললেন, এতক্ষণে আসার সময় হলো? ওনার কথা শুনে বোকা বোকা চোখ করে দৃষ্টিপাত করলাম ওনার দিকে। জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে? কিছু না।
আনভিরের মুখখানা দেখে ঠোঁট চেপে হাসলাম কিছুক্ষণ। হয়তো মহাশয় এতক্ষণ অপেক্ষা করছিল আমার জন্য। আনভির বেপরোয়া হয়ে বললেন, প্রথম দিনে বাড়িতে এসে দেখছি ভুলে গেল আমায়। এই মানুষটা মরে আছে নাকি বেঁচে আছে তার কোনো হদিসই নেই। বাকি দিন তো পড়েই রইল। আপনার মতো উন্মাদ লোকটাকে ভোলা সম্ভব? এ আর কি। শেষ শব্দটা আমি বললাম বিদ্রুপে সুরে। থমথমে মুখ করলেন আনভির। বললেন, ডোন্ট ডেয়ার টু সে দ্যাট। কেন? আপনার ফ্যানরা তো আপনাকে এই নামেই ডাকে। বাট তুমি তো আমার বেবি গার্ল। ভ্রু উঁচিয়ে কথাটি বললেন আনভির, ঠোঁটে দুষ্টু হাসির রেশ। আমি থেমে গেলাম। এই লোকের সঙ্গে পারা একেবারেই অসম্ভব। আমি কিছু বলতে যাব, আর তার আগেই আনভির খাটে টেনে নিয়ে শুয়ে দিলেন আমায়। নিজেও শুয়ে লাইট অফ করে দিলেন। আমি ভরকে গেলাম, অস্বস্তি নিয়ে বললাম, হঠাৎ কি হলো আপনার? আনভির কিছু বললেন না, নিঃশব্দে পেছন থেকে আমার কোমর জড়িয়ে চোখ বন্ধ করে ফেলেন। জড়ানো গলায় বললেন, তোমায় ছাড়া থাকা দিন দিন অসম্ভব হয়ে যাচ্ছে আহি। আহি তুমি নামক মেয়েটাতে প্রচুর অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি। আমি সরল মনে হাসলাম এমন নিঃসংকোচ প্রকাশভঙ্গি দেখে। নিজেকে কারোর শক্ত বাহুবন্ধনে অনুভূত করাতে ঘুমটা আমায় ছেড়ে দিচ্ছে ধীরে ধীরে। টের পাচ্ছি কারোর নিবিড় উপস্থিতি। আমি চোখ জোড়া খুলে নিজের মস্তিষ্ককে সচল করি ধীরে ধীরে। প্রথমেই চোখ পড়ে জানালার উপর, সাদা রঙের পর্দা। সেটাও জানালা ঘিরে রেখেছে বলে বাইরের কিছুই দেখা গেল না। তবে আলো পর্দার উপর প্রতিফলিত হওয়াতে রুমটা নিতান্তই লাগছে ঘোরগ্রস্ত। আমি নড়ে চড়ে উঠতেই টের পেলাম আমি নড়তে পারছি না। একজোড়া আগ্রাসী হাত জাপটে ধরে আছে আমায়। আমি নড়লেই সেই বন্ধন যেন দৃঢ় থেকে দৃঢ়তর হতে লাগলো। ঘাড় বাঁকিয়ে পেছনে তাকাতেই দেখতে পেলাম আনভিরকে। নিশ্চিন্তে ঘুমোচ্ছেন উনি। আমার কোমর পেঁচিয়ে রেখেছেন হুলস্থুল ভাবে। আমি অকেজো হয়ে রইলাম ওনাকে এইভাবে দেখে। মিহি আলোতে শান্তিময় লাগছে ওনাকে দেখতে। উজ্জ্বল গরনে পাতলা ঠোঁটগুলো কেঁপে উঠতে ব্যস্ত মাঝে মধ্যেই। আমি ওনার বদ্ধ চোখ পানে মনোনিবেশ করলাম। চশমা না পরলেই একমাত্র ওনার চোখের পাপড়িগুলো খেয়াল করা যায় যে এগুলো অত্যন্ত বিন্যস্ত। কেন যে এগুলো সকলের চক্ষু গোচর করে রাখেন কে জানে। আমার কোমর থেকে ওনার হাত সরানোর প্রচেষ্টা চালালাম ধীরভাবে, কিন্তু উনি নড়ে উঠলেন। আমার নিজের কাছে টেনে নিয়ে চাপা কণ্ঠে বললেন, কি করছো? কয়েক পলকের জন্য এভাবে অনড় হয়েছিলাম আমি এই প্রথম। কারণ হঠাৎ আমাকে ওনার এতটা কাছে টানার দ্বিতীয় কারণ সেই ভরার চাপা কণ্ঠ। ওনার ঘুমো ঘুমো কণ্ঠে অন্যরকমের এক বাসনা কাজ করে, মেঘের মতো সরু অথচ কতটা নির্বাণ সেগুলোর গভীরত্ব। কোনো মতে নিজেকে সামলে নিয়ে বললাম, ছাড়ুন আমায় আনভির, উঠতে হবে আমাকে। উনি ছাড়লেন না আমার কথা। ওনার কর্ণকুহুরে প্রতিফলিত হওয়ার পরেও অটল হয়ে রইলেন সেভাবেই। ছোট করে দম নিলাম আমি, বললাম, কি হলো, ছাড়ুন। ইচ্ছে করছে না তো? বলে আবারও ঘুমে তলিয়ে গেলেন উনি। আমি কি হতো বলে বিস্মিত হয়ে তাকিয়ে থাকলাম এই ঘুমো ঘুমো মুখ পানে। এই লোকের এত ঘুম হলো কবে থেকে? কি সহজ অকৃত্রিম মনোভাব। বললেন, ইচ্ছে করছে না তো। আমি জোরে জোরে করতে নিজেকে ছাড়িয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করতে থাকলাম এবার, কিন্তু খুব একটা সুবিধা করতে পারলাম না। শেষমেশ প্রচন্ড বিরক্ত হলেন আনভির। আমার বিছানায় চেপে উপর হলেন আমার দিকে। এতক্ষণ চাতক পাখির মতো ছটফট করতে থাকা আমি মুহূর্তেই বিলীন হয়ে গেলাম ওনার এরূপ প্রতিক্রিয়া কলাপে। আনভির ঝুঁকে আছেন আমার দিকে, চোখ দুটো নিশ্চল। বিরক্তির সহিত বললেন, এত ছাড়ো ছাড়ো করো কেন তুমি? ছাড়ার জন্য কি তোমাকে সবসময় নিজের কাছে রাখি নাকি? আবার নাকামি করে এই ওয়ার্ডটা আমার সামনে উচ্চারণ করলে সারাদিন আমার সাথে এভাবেই মিশিয়ে রাখবো। তখন আমিও দেখবো কি করবে তুমি। ওনার কথা শুনে আমি চুপসে রইলাম। এ লোকটা সবসময় এমন, ভালো মতো কথা তো বলতেই পারে না, উল্টো নিজে দোষ করলেও আমায় ধমক দেয়। আমায় এভাবে পুতুলের মতো দেখে আনভির মনে মনে যেন আনন্দ পেলেন। বললেন, এভাবেই যেন তোমায় দেখি। এখন উঠো মহারানী, আর কানের কাছে ছাড়ুন না বলে কা কা করবে না তো। তাহলে কি সাংঘাতিক হবে মা ব্যাপারটা, যে এয়ারকের ওয়াইফ অল্পতেই কাকা করে কাকের মতো। আমি ভ্রু কুচকালাম, বলে উঠলাম, ফালতু কথা হয়েছে, এখন সরুন, উঠবো আমি। আনভির সরে পড়তেই আমি উঠে বসলাম। আনভির বিছানায় শুয়ে দেখে যাচ্ছিলেন আমায়। অতঃপর বললেন, আহি, কি হলো আবার? আমি এবার প্রতি উত্তর দিলাম কপট রাগ দেখিয়ে। উনি সরু কণ্ঠে বললেন, ওড়না ছাড়াই ঘুরে বেড়ানোর প্ল্যান না থাকলে ওড়নাটা না হয় গায়ে জড়িয়ে নাও। তৎক্ষণাৎ নিজেকে দেখে লজ্জা যেন আবিষ্ট হয়ে গেলাম আমি। এতক্ষণের কপট রাগের মুখটা কেমন যেন পাংশুটে হয়ে গিয়েছে।
খাট থেকে তৎক্ষণাৎ ওড়না নিয়ে আমি গায়ে জড়িয়ে নিলাম। উনি নির্বিকার ভাবভঙ্গি আমায় যেন আরো লজ্জায় ফেলে দিচ্ছে। আমি মনে মনে ভাবলাম, পালাতে হবে আহি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।